রূপ নেই এবং এখানে রাষ্ট্রের বিভিন্ন বাহিনী এবং তাদের দ্বারা রাষ্ট্রীয় সহিংসতার শিকার হয়ে যে অসংখ্য ছাত্র জনতা সাধারণ মানুষ যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাদের প্রতি আমরা আমাদের গভীর শোক জানাই। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমাদের সমবেদনা জ্ঞাপন করি। যে হাজার হাজার যারা আহত হয়েছেন, অনেকে এখনো পর্যন্ত জীবন আশঙ্কার মধ্যে আছেন, তাদের পরিবারগুলোর জন্য আমরা আমাদের গভীর সহানুভূতি ব্যক্ত করছি। বন্ধুগণ, আপনারা অবগত আছেন যে বাংলাদেশে বিগত 16 থেকে 20 জুলাই ছাত্র জনতার এক অভূতপূর্ব গণ আন্দোলন, গণ অভ্যুত্থান ঘটে গেছে। এই অভ্যুত্থান এবং বাংলাদেশের জনগণের গণজাগরণ ঠেকাতে বাংলাদেশে বিগত 16 থেকে 20 জুলাই ছাত্র জনতার এক অভূতপূর্ব গণ আন্দোলন, গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এই গণ অভ্যুত্থান বাংলাদেশের জনগণের গণজাগরণ ঠেকাতে সরকার 20 জুলাই 2024 থেকে দেশের কারফিউ বলবৎ করেছে। শান্তিপূর্ণ আন্দোলন, বিক্ষোভ মোকাবেলায় নিয়মিত বাহিনী সমূহের পাশাপাশি দেশ জুড়ে সশস্ত্র বাহিনী মোতায়েন করে সশস্ত্র বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। ইন্টারনেট সহ সামাজিক যোগাযোগ মাধ্যম এখনো পুরোপুরি সচল হয়নি। বেসরকারি টেলিভিশন সমূহ সরকার ও সরকার দলীয় বয়ানের বাইরে আর তেমন কিছুই প্রচার করতে পারছে না। নির্বিচারে বিরোধী দলীয় নেতাকর্মী, সমর্থক সহ সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। এমনকি হানাদার পাকিস্তানি বাহিনীর কায়দায় গভীর রাতে বিভিন্ন এলাকায় ব্লক রেজ দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের ন্যায্য যৌক্তিক আন্দোলনকে নজিরবিহীন নৃশংসতায় দমন করতে গিয়ে তারা যে বর্বরোচিত হত্যাকাণ্ড সংগঠিত করেছে, তাকে আড়াল করতে কথিত ইন্ধন ও নাশকতার অজুহাতে এখন সাধারণ শিক্ষার্থী ও বিরোধী দলকে দমনের অভিযান চলছে। সংকটের রাজনৈতিক সমাধানের পথে না যে কারফিউয়ের ছত্রছায় বিরোধী দলের সাধারণ মানুষের বিরুদ্ধে চিরুনি অভিযানের নামে রাষ্ট্রীয় সন্ত্রাস এখনো পর্যন্ত অব্যাহত আছে। এই পরিস্থিতি দেশকে ভয়াবহ বিপর্যয়, গভীর অনিশ্চয়তায় নিক্ষেপ করেছে। বন্ধুগণ, আপনারা অবগত আছেন যে প্রথম থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যা কোটা সংস্কার আন্দোলন নামে পরিচিত, তা ছিল ছাত্রদের অহিংস প্রতিবাদ। আন্দোলনরত শিক্ষার্থীরা সবসময় তাদের ন্যায্য ইস্যুর একটা গ্রহণযোগ্য সমাধানের জন্য সরকারের সঙ্গে সংলাপের দাবি জানিয়ে আসছিল। কিন্তু সরকার শিক্ষার্থীদের সমস্ত আবেদন প্রত্যাখ্যান করে এবং আন্দোলনকে নানা রঙে চিহ্নিত করে একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসাবে আখ্যা দিয়ে মূল দাবিকে তারা পাশ কাটিয়ে যাবার চেষ্টা করে। সরকার বারবার আন্দোলনকারীদের ন্যায্য দাবি উপেক্ষা করেছে, তবে তার স্বতঃস্ফূর্ত আন্দোলনকে দমাতে পারেনি। বরং যত দিন গেছে আন্দোলন তত শক্তিশালী ও বেগবান হয়েছে। প্রতিদিন তাদের প্রতি জনসমর্থন বেড়েছে এবং দেশের বেশিরভাগ রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন ছাত্রদের প্রতি তাদের নৈতিক সমর্থন জানিয়েছে। কিন্তু প্রতিবাদে কোমলমতি ছাত্রদেরকে প্রধানমন্ত্রী নিজে রাজাকারদের সাথে তুলনা করে বক্তব্য দেয় এবং তার দলের সাধারণ সম্পাদক প্রকাশ্যে তারা ছাত্র সংগঠন ছাত্রলীগকে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন প্রতিহত করার নির্দেশ দেওয়ার পর শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। বিষয়টা নতুন মাত্রা পায়। বন্ধুগণ, সরকারি দলের সাধারণ সম্পাদকের উস্কানিতে সাড়া দিয়ে আন্দোলনরত ছাত্রদের উপর গত 15 জুলাই ছাত্রলীগের বেপরোয়া সশস্ত্র হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্রলীগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত আক্রমণের পরেও
শিক্ষার্থীরা আন্দোলন শান্তিপূর্ণ রাখার চেষ্টাই করে এসেছে। এটা স্পষ্ট যে শিক্ষার্থীরা শত উস্কানির মুখে সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ আন্দোলনে তাদের দাবি আদায়ে সচেষ্ট ছিল। এরপর 16 জুলাই পুলিশের গুলিতে রংপুরে আবু সাইদ সহ দেশের বিভিন্ন স্থানে 6 জন নিহত হয়েছে। ওই দিন ছাত্রলীগের হাতে সহ আন্দোলনকারীদের উপর হামলা ও ছাত্রীদের হয়রানির খবর আসতে শুরু করলে ছাত্ররা সাহসিকতার সঙ্গে হামলা প্রতিহত করে এবং ছাত্রলীগের ক্যাডারদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বড় বড় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছেড়ে যেতে বাধ্য করে। পরদিন আশুরা থাকায় শিক্ষার্থীরা আগের দিনে শহীদদের জন্য সারা দেশে গায়েবানা জানাজা করার আহ্বান জানায়। সেদিনও গায়েবানা জানাজা শেষে সব মিছিলে পুলিশ নৃশংস হামলা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, ঢাকার বায়তুল মোকাররম সহ দেশের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজায় পুলিশ বাধা দেয়। মুন্সিগঞ্জে জানাজা পড়ানোর সময় টেনে হিঁচড়ে নিয়ে আটক করা হয় ইমাম সাহেবকে। আন্দোলন নির্মমভাবে দমন করতে পুলিশ বাহিনীর পাশাপাশি র্যাব ও বিজেপি মোতায়েন করে সরকার হত্যা ও নির্যাতনের প্রয়াত বেছে নেয়। সরকার কর্তৃক প্রকাশ্য সহিংসতার নৃশংস ব্যবহারের প্রতিক্রিয়া হিসেবে প্রতিবাদী ছাত্ররা নিজেদের বাঁচাতে সকল স্তরের জনগণের এবং রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানায়। পরদিন 18 জুলাই দেশ জুড়ে মানুষ তাদের সন্তানদের পাশে এসে বিক্ষোভে যোগ দেয় এবং রাজনৈতিক দলগুলো সংহতি সমাবেশের আয়োজন করে ছাত্রদের ন্যায্য ও গণতান্ত্রিক দাবির প্রতি সমর্থন জানাতে। ওই দিন সকাল থেকে মোবাইল ইন্টারনেট এবং সন্ধ্যার পর ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে সারা দেশে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় সরকারি বাহিনী এবং অসংখ্য ছাত্র জনতাকে নির্মমভাবে বলি করে শুধুমাত্র পত্রিকার খবরেই সেদিন 42 জন হত্যার খবর আসে। বন্ধুগণ, এর প্রতিবাদে পরদিন 19 জুলাই সকালে পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করে গণতন্ত্র মঞ্চ এবং দুপুরের পর জাতীয় প্রেস ক্লাবের সামনে সকল বিরোধী দলকে আহ্বান জানিয়ে সমাবেশের ঘোষণা দেয় বিএনপি। ওই দিন থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রীয় সহিংসতার শিকারে পরিণত হতে থাকে। 19 জুলাই সকালে পুরানা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের সমাবেশ শেষে প্রেস ক্লাব অভিমুখে মিছিলে পুলিশ কোনো কারণ ছাড়াই মুহুর্মুহু গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল মেরে নির্মম হামলা চালায় এবং ভয়ঙ্কর এক পরিস্থিতি তারা তৈরি করে। এতে গণতন্ত্র মঞ্চের 38 জন নেতা কর্মী আহত হন, যাদের মধ্যে গুলিবিদ্ধই হয়েছেন অন্তত 28 জন। সেদিনের হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারি, নাগরিক ঐক্যের খলিলুর রহমান সহ অনেক কেন্দ্রীয় মহানগর নেতা সংগঠকেরা আহত হন। গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা গুলিবিদ্ধ শেখ রফিকুল ইসলাম বাবলু সহ মঞ্চের অনেক নেতা কর্মী এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মগবাজার কমিউনিটি হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয় জোনায়েদ সাকি হাসপাতালে সরকার দলীয় সন্ত্রাসের হামলায় দ্বিতীয়বার মারাত্মকভাবে আহত হন। তাকে সন্ত্রাসীরা ধরে নিয়ে যাওয়ারও চেষ্টা করে। সেদিন গণতন্ত্র মঞ্চের মিছিলের সাথে থাকা এবি পার্টির মিছিলও পুলিশি বাধার মুখে পড়ে এবং সে সময় তাদের সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু পুলিশি বাধা মোকাবেলায় এগিয়ে এলে পুলিশি হামলার শিকার হয়ে আহত হন। ওই দিন দুপুরের পর থেকে সারা দেশে স্মরণকালের সবচেয়ে ভয়ঙ্কর হামলা চালায় পুলিশ বিজেপি যৌথ বাহিনী এবং পত্রিকার খবর অনুযায়ী ওই দিন 85 জনকে হত্যা করা হয়। সেদিন গভীর রাতে কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করা হয় এবং পরদিনও দেশব্যাপী হত্যাযজ্ঞ চালানো হয়। বন্ধুগণ,
জুলাই বিকেলে প্রেস ক্লাবের সম্মুখে বিএনপি আহত ঐক্য সমাবেশ বন্ধ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোটা অঞ্চলে ধ্বংসের রাজত্ব কায়েম করে এবং প্রেস ক্লাবের ভেতর থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিরোধী দলসমূহের কয়েক হাজার নেতা কর্মীদের গ্রেফতার করা হয়। গত রাত্রের খবর অনুসারে প্রায় 11,500 এ পর্যন্ত বিরোধী দলের নেতা কর্মী সমর্থকদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করে তাদের উপর চালানো হয় নির্যাতন, নিপীড়ন, রিমান্ডের নামে রাজবন্ধীদের অমানসিক নির্যাতনের খবর জানা যাচ্ছে। রিমান্ডে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর নির্মম নির্যাতনের খবর গণমাধ্যম প্রকাশ করেছে। এই সময়কালে শিক্ষার্থীদের আন্দোলনের সমন্বয়কারীরা নিরাপত্তা সংস্থার দ্বারা জোরপূর্বক গুমের শিকার হয়েছে। আন্দোলনের সমাপ্তির ডাক দিতে তাদের উপর চাপ দেওয়া হয় এবং তারপর 2 থেকে 5 দিন পর রাস্তায় তাদের কাউকে ফেলে রাখা হয়। তাদের উপরও রাষ্ট্রীয় বাহিনী নির্মম অত্যাচার করেছে। তাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদকে চেতনানাশক ইনজেকশন দিয়ে অচেতন করা হয়েছিল বলে গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া আরেক সমন্বয়ক নাহিদ ইসলামকে অমানবিক নির্যাতনের চিত্র মিডিয়ার মাধ্যমে দেশের মানুষের সামনে ইতিমধ্যে প্রকাশ হয়েছে। গত কয়েকদিন ধরে ছাত্র আন্দোলনের সব সমন্বয়ককে নিরাপত্তার অজুহাত দেখিয়ে হাসপাতাল সহ বিভিন্ন জায়গা থেকে গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে গেছে। অভিযোগ উঠেছে তাদের উপর শারীরিক মানসিক নিপীড়ন চালিয়ে তাদেরকে আন্দোলন তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে। গত রাত্রে ডিবির তত্ত্বাবধানে আমরা তাদের একজনের সংবাদ সম্মেলনের কথা জানতে পেরেছি। ডিবির তত্ত্বাবধানে যখন সংবাদ সম্মেলন করে তখন কোন ধরনের পরিস্থিতিতে তারা বক্তব্য রাখেন এটা নিশ্চয়ই সহজেই তা অনুমান করা যায়। কিন্তু শিক্ষার্থীরা ছাত্র জনতার হত্যাযজ্ঞের বিচার সহ তাদের নদফার আন্দোলন শান্তিপূর্ণভাবে শেষ পর্যন্ত এগিয়ে নিতে তাদের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে আসছেন। বন্ধুগণ, আপনারা ওয়াকিবহাল আছেন যে গত 18-19 জুলাই থেকে সরকারের বিভিন্ন বাহিনী আবাসিক এলাকায় ঢুকে বাসিন্দাদের উপর গুলি চালায়। এসব ঘটনায় বাবার কোনো শিশু মারা গেছে, জানালা দিয়ে আসা বুলেটে মারা গেছে ছোট স্কুল পড়ুয়া, ছাদে খেলতে যাওয়া শিশু, আশঙ্কা করা হচ্ছে এমন অনেক ঘটনাই রয়েছে যা আমরা এখনো কিছু জানা যায়নি। আজকে কয়েকটা জাতীয় দৈনিক হেডলাইন করেছে ফুল, যেসব ফুল না ফুলতেই চলে গেল, অনেক বাচ্চাদের ছবি দিয়ে খুবই রোমহর্ষক বর্ণনা আজকে অনেকগুলো জাতীয় দৈনিক আপনারা দেখবেন। ছাত্র জনতার হত্যাকাণ্ডের মধ্যে দুঃখজনকভাবে 3 জন পুলিশ সদস্য নিহত হয়েছে। রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর মধ্যে এসবই ঘটেছে বাংলাদেশের ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধকালীন। আপনারা জানেন যে তরুণ শিক্ষার্থীদের আন্দোলনের সাথে অংশগ্রহণকারী সাধারণ মানুষ কোনো অস্ত্র ছাড়াই রাষ্ট্রীয় সব সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছে। এখন সরকার হত্যাকাণ্ড সহ তাদের শত শত অপরাধ ঢেকে রাখতে বিরোধী দলগুলোকে রাষ্ট্রীয় সম্পত্তি ভাঙচুরের জন্য অভিযুক্ত করছে কোনো প্রমাণ ছাড়াই। কোনো সুষ্ঠু তদন্তের তোয়াক্কা না করে বারংবার তারা বিএনপি সহ বিরোধী দলকে তারা দায়ী করে আসছে। আপনারা জানেন 1971-এর 25শে মার্চের কালো রাত ও মুক্তিযুদ্ধের পর এত নিরীহ মানুষ দেশের আর কোনো আন্দোলনে এভাবে প্রাণ হারায়নি। আন্দোলনরত ছাত্র জনতার উপর হেলিকপ্টার গানশিপ থেকে বোলিং, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল মারার ঘটনাও বাংলাদেশে এই প্রথম। এখন সরকার ছাত্র জনতার এই নির্মম হত্যাকাণ্ডের চেয়ে ক্ষয়ক্ষতিকেই পরিকল্পিতভাবে বড় অংশ করে তুলছে। আমরা হত্যাযজ্ঞ সহ সমগ্র ঘটনাগুলি স্বাধীন
ও বিশ্বাসযোগ্য তদন্ত চাই। ধন্যবাদ। আপনারা এও অবগত আছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আপিল বিভাগের দেওয়া কোটা সংস্কার প্রস্তাব নিয়ে আসা সরকার, কিন্তু রায়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কোটা সরকার নির্বাহী বিভাগের বিষয় এবং আপিল বিভাগের সংস্কারের সুপারিশ রয়েছে, যা সরকারের নির্বাহী বিভাগ দ্বারা পরিবর্তন করা যেতে পারে। তাই কোটা বিচারাধীন বিষয় বলে সরকারের দাবির কোনো ভিত্তি নেই। এটা আমরা শুরু থেকে বলে আসছি না, এখন এটা জনগণের কাছে স্পষ্ট হয়েছে যে সরকার বিষয়টি ঝুলিয়ে রাখার জন্য এবং বিক্ষোভকারীদেরকে এবং সাধারণ জনগণকে বিভ্রান্ত করার জন্য আদালতের অজুহাত হিসেবে তারা ব্যবহার করে আসছিলেন। কোটা সংস্কারের সাম্প্রতিক পদক্ষেপ এবং সাধারণ মানুষের ব্যাপক প্রাণহানি রোধভাষক নৃশংস ঘটনা থেকে শিক্ষার্থী ও সাধারণ মানুষের দৃষ্টি সরিয়ে নেওয়ার জন্যই যেসব তৎপরতা তা নিয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, সরকার 6 দিনব্যাপী ইন্টারনেট শাটডাউনের সময় একদিকে দেশের মানুষকে সমস্ত ধরনের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে, অন্যদিকে দেশের বাইরে থাকা 1.5 কোটি বাংলাদেশি সহ সমস্ত পৃথিবীর সাথে বাংলাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। এই যোগাযোগ বিচ্ছিন্নতার সময় অবর্ণনীয় হত্যাযজ্ঞ, নিপীড়ন, নির্যাতন চালানো হয়েছে, যার একটা অংশ আমরা পরবর্তীতে আন্তর্জাতিক গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আমরা যে তথ্যগুলো জানতে পেরেছি, এক, সরকার নিরস্ত্র ছাত্র জনতার আন্দোলন দমন করতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে, এমনকি যুদ্ধের সময় ব্যবহৃত হয় এমন স্নাইপার দিয়ে 40 জনের বেশি জনগণকে সরাসরি মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। প্রায় 300 জন চোখে গুলি নিয়ে আহত অবস্থায় এখন চিকিৎসাধীন আছেন। সর্বমোট মৃত আহতদের তালিকা এখনো পর্যন্ত অজানা। হাসপাতালগুলো থেকে ডেথ রেজিস্টার ছেড়ে ফেলা, জব্দ করে নিয়ে যাওয়া ইত্যাদি খবরও প্রকাশিত হয়েছে। গত রাতে দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি একটা সংখ্যা উল্লেখ করেছেন, সব মিলে তিনি 147 জনের একটা তালিকা গতকাল তিনি উত্থাপন করেছেন এবং বলেছেন যে তিনিও বলেছেন যে এটা অসম্পূর্ণ তালিকা, এই তালিকাটা আরো আসবে। 2, হেলিকপ্টার গানশিপ ব্যবহার করে উপর থেকে গুলি ছোড়া হয়েছে, কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে, এমনকি আবাসিক ভবনে আক্রমণ করে শিশুদেরকে হত্যা করা হয়েছে। 3, গুলিবিদ্ধ আঘাতপ্রাপ্ত ছাত্র জনতাকে হাসপাতালে না নিয়ে বরং তাদেরকে মৃত্যুর দিকেই ঠেলে দেওয়া হয়েছে, এমনকি রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষকে সম্পূর্ণ বিনা কারণে গুলি করে হত্যা করা হয়েছে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের সংগঠন একাকি দাঁড়িয়ে থাকা মুরাস্ত আবু সাইদের মতো এমন আরো অনেককেই এভাবে শিকার হতে হচ্ছে। 4, সেনাবাহিনীকে জনগণের শক্তিপূর্ণ বিক্ষোভ দমনে ব্যবহার করা হয়েছে এবং সেখানে জাতিসংঘের লোগো সম্বলিত গাড়িও ব্যবহার করতে দেখা যাচ্ছে। 5, আন্দোলনে বেশ কয়েকজন সমন্বয়কে দূর করা হয়েছে, তাদের দিয়ে আন্দোলন বন্ধ করানোর জন্য অন্যায়ভাবে চাপ প্রয়োগ করা হয়েছে, তাদেরকে নির্যাতন করা হয়েছে। 6, সমস্ত হাসপাতালে বেআইনি লাশ দাফনের হিসাব না পেলেও নির্যাতন বিরোধী ছাত্ররা এই পর্যন্ত এটা গত দুদিনের আগে তথ্য 266 জন ছাত্র জনতার হত্যা তারা নিশ্চিত করেছেন। এদের মধ্যে 78 ভাগের ছাত্র তাদের সরকারের এই সংক্রান্ত বয়ান যে মিথ্যা এবং তথ্যভিত্তিক নয় তা অত্যন্ত স্পষ্ট। 7, সরকার ছাত্রদের হয়রানি, গ্রেপ্তার, মামলা ইত্যাদি না করার কথা বারবার ঘোষণা দিয়ে বললেও এখন পর্যন্ত শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে রাজনৈতিক কর্মীদের বিপুল হারে গ্রেপ্তারের অভিযান চলছে। এখন পর্যন্ত মামলার সংখ্যা বাড়ছে, ইতিমধ্যে মামলার সংখ্যা চলছে নাকি ছাড়িয়ে গেছে আমরা শুনতে পেয়েছি। গ্রেপ্তারের সংখ্যা গতকাল পর্যন্ত ছিল যেভাবে ঢুকেছি তখন 9,121, গতকাল পর্যন্ত এটা 11,500 মতো ছড়িয়ে গেছে। রাস্তাঘাটে তল্লাশি নামে মোবাইল ফোন সহ সাথে থাকা জিনিসপত্র চেক করার মাধ্যমে নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ
এবং শারীরিক মানসিক নির্যাতন করা হচ্ছে। বন্ধুরা, উপরে যেসব পরিস্থিতি বর্ণনা করা হলো তার বেশিরভাগই আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘন। শুধু লঙ্ঘন নয়, এটা একেবারে গুরুতর লঙ্ঘন বলা চলে। সরকার শুধুমাত্র বল প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকতে চায়। তাদের কোনো বক্তব্যে জনগণের আস্থা নেই। ক্রমাগত যুদ্ধ করে যাওয়ার অভ্যাস সরকার রদ্দ করেছে, তার জনগণের কাছে এখন একেবারে খোলাসা হয়ে গিয়েছে। ফলে তাদের অধীনে কোনো তদন্ত এখন আর জনগণ আস্থা রাখে না। ফলে বাংলাদেশের সাম্প্রতিক রক্তাক্ত ঘটনাগুলির জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে একটি আন্তর্জাতিক মানে নিরপেক্ষ তদন্ত দাবি করছে, যার মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনানুগভাবে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা যাবে। বন্ধুরা, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, এই আন্দোলন কোটা সংস্কারকে কেন্দ্র করে ছাত্র আন্দোলন হিসেবে তৈরি হলেও জনগণের বিপুল অংশগ্রহণে ছাত্র জনতার উদ্যোগের উত্তম। এই আন্দোলনে জনগণের অংশগ্রহণের পেছনে ছাত্রদের প্রতি, তাদের দাবির প্রতি দল মত নির্বিশেষে সাধারণ মানুষের যেমন সহানুভূতি ছিল, তেমনি ছিল নিজেদের জীবনের বহু বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের বাচ্চারা অর্থনৈতিক বিপর্যয়, রাষ্ট্র উদ্যোগের সীমাহীন লুটপাট, পাচার, জনগণের পুঞ্জীভূত ক্ষোভ এবং গত 15 বছর যাবৎ ভোট দিতে না পারা, সরকারের কাছের লোকদের লাগামহীন দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়া, গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আর সরকারি দলের একচ্ছত্র আধিপত্য দিয়ে ভয়ের রাজত্ব কায়েম করা, এই সবই ছিল মানুষের প্রতিবাদ প্রতিরোধের জায়গা তৈরি করেছে এবং এর পুঞ্জীভূত ক্ষোভের বই প্রকাশ করেছে ছাত্র জনতা এই আন্দোলন এবং অভ্যুত্থানের ভেতর দিয়ে। ছাত্রদের আন্দোলন জনগণের ভেতরে তার অনুঘটক হিসেবে কাজ করেছে, কোনো সন্দেহ নেই। সরকার যেভাবে কেবলমাত্র বল প্রয়োগের মাধ্যমে গণ আন্দোলন দমন করতে চেয়েছে, তাতে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে জনগণের ভেতরে তাদের গ্রহণযোগ্যতা বলতে আর কোনো কিছু অবশিষ্ট নেই। জনগণ এখন আর তাদের কোনো কথা বিশ্বাস করে না। ফলে তাদের নীতি হচ্ছে বল প্রয়োগ থেকে আরো অধিক বল প্রয়োগ করা, এবং সেই বল প্রয়োগে দল কিভাবে ব্যর্থ করে এখন দলীয়ভাবে আমলি তার হিসাব নিকাশ তারা করছেন। দেখা যাচ্ছে সরকার ও সরকারি দল কার্যত জনগণের বিরুদ্ধে তারা একটা যুদ্ধ ঘোষণা করেছে। কিন্তু আমরা জানি, ইতিহাস বারবার প্রমাণ করেছে, জাগ্রত জনতার সামনে রাষ্ট্রীয় বল প্রয়োগ চিরকালীন পরাজিত হয়েছে, শেষ পর্যন্ত জনগণের বিজয় অর্জিত হয়েছে। বাংলাদেশেও আমরা আশা করি অচিরেই জনগণ তার সে বিজয় অর্জন করবে। বন্ধুগণ, আমরা পরিষ্কার করে বলতে চাই, শিক্ষার্থীদের একটা ন্যায্য আন্দোলনকে শান্তিপূর্ণভাবে সমাধানের পথে না যে সরকার ছাত্র জনতার হত্যাকাণ্ড সহ নাশকতার যে পরিস্থিতি তৈরি করেছে, এর সমবায় দায় দায়িত্ব সরকার ও সরকারি দলের। আমরা সরকারকে জনগণের জানমালের এই বিপুল ক্ষয়ক্ষতির দায় দায়িত্ব নিয়ে অবিলম্বে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ করবার আহ্বান জানাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, সরকার হত্যা, গ্রেপ্তার, নির্যাতন, নিপীড়ন, মিথ্যা প্রচারের যে পথে হাঁটছে, এই পথে সংকটের কোনো সমাধান নেই। সংকট উত্তরণে সরকারকে রাজনৈতিক সমাধানের পথ বেছে নিতে হবে। তা না হলে দেশ ও দেশের মানুষকে রক্ষায় সরকারকে বিদায় দেওয়া ছাড়া দেশের মানুষের নিজেদের রক্ষার আর কোনো পথ থাকবে না।